In Moscow, the hammer and sickle. 1917 সালের অক্টোবরে জারদের পতনের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব পরাশক্তির স্থান দখল করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। সে সময় দুই পরাশক্তির লড়াইয়ে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। 2,24,02,200 বর্গ কিলোমিটারের সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্র। 70 বছরের আধিপত্য শেষে 1991 সালের 25 ডিসেম্বর পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায় দেশটি এবং পৃথিবীর সর্ববৃহৎ এই রাষ্ট্রটি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। ইতিহাসে আমরা এই পর্বে জানব সোভিয়েত ইউনিয়নের উত্থান ও পতন সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি ইতিহাসে আমরা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সোভিয়েত ইউনিয়নের উত্থানের কথা বলতে গেলে 1917 সালে সংগঠিত দুইটি বিপ্লবের কথা চলে আসে। একটি ফেব্রুয়ারি বিপ্লব, আরেকটি ছিল অক্টোবর বিপ্লব। 1917 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ায় জার সম্প্রদায়ের রাজত্ব শেষ হয়। এর আগে জারদের প্রভাব এত বেশি ছিল কেউ তাদের বিরোধিতা করত না, কারণ সে সময় রুশ জাতির অধিকাংশের মধ্যে ভ্রান্ত ধারণা ছিল জারদের সাথে ঈশ্বরের প্রত্যক্ষ যোগাযোগ আছে। তাই জারদের প্রশ্ন করা মানে ঈশ্বরকে প্রশ্ন করা। 20 শতকের শুরুর দিকে রাশিয়া বেশ কিছু যুদ্ধে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। রুশ জাপানি যুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ এর মধ্যে উল্লেখযোগ্য। যুদ্ধে ভয়াবহ ক্ষতি এবং জার নিকোলাসের অত্যাচারী শাসনে রুশ বিপ্লবী দলগুলোর মধ্যে বিদ্রোহের দানা বাঁধতে থাকে। ফলে 1917 সালের ফেব্রুয়ারি মাসে জারদের ক্ষমতা থেকে সরিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর পরবর্তী সময়ে যখন রাশিয়ার জনগণ এলিট শ্রেণীর শাসনে ত্যক্ত বিরক্ত, তখন পেট্রোগ্রেড সোভিয়েত নামে একটি শ্রমিক কেন্দ্রিক রাজনৈতিক দলের উত্থান হয়। অস্থায়ী সরকার এবং পেট্রোগ্রেড সোভিয়েতের রাজনৈতিক মতাদর্শ ছিল একেবারে ভিন্ন। তাই সঙ্গত কারণেই দুই দলের মধ্যে কখনো সমঝোতা হয়নি। ফলে অক্টোবর বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন বলশেভিকের ভ্লাদিমির লেনিন। বিপ্লবে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে স্থানীয় শ্রমিকরা ক্ষমতায় চলে আসে। ক্ষমতায় আসা এসব শ্রমিককে সোভিয়েত বলা হতো। 1918 থেকে 1920 সাল পর্যন্ত সাবেক জারের অনুগত সাদা দল এবং বিপ্লবী লাল দলের মধ্যে গৃহযুদ্ধ চলে। এই যুদ্ধে সাদা দলের অনেক অনুসারীকে গুম ও হত্যা করা হয়। ইতিহাসে একে লাল সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে লেনিন ক্ষমতায় আসে। 1922 সালে কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী সমাজতান্ত্রিক দেশ ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক গঠিত হয়। তখন রাষ্ট্রপ্রধান হন লেনিন এবং বলশেভিক পার্টির নামকরণ করা হয় কমিউনিস্ট পার্টি। লেনিন ক্ষমতায় এসে দেশের শিল্পগুলোকে জাতীয়করণ করার পাশাপাশি নাগরিকদের মাঝে জমি বণ্টন করে দেয়। যারা লেনিনের বিরোধিতা করত তাদের অনেককে হত্যা করা কিংবা রেড টেরর কারাগারে বন্দী করা হতো। সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার মাত্র 2 বছরের মাথায় ভ্লাদিমির লেনিন মারা গেলেও সোভিয়েত ইউনিয়ন লেনিনের যুগান্তকারী ব্যক্তিত্বকে রাজনৈতিক আদর্শ হিসাবে ব্যবহার করতে শুরু করে। লেনিনের মৃত্যুর পরে আরেকজন বলশেভিক বিপ্লবী জোসেফ স্টালিন সোভিয়েত ক্ষমতায় আসে। লেনিনের সাথে স্টালিনের কিছু গুরুতর মতবাদ ছিল। এসব মতবাদ গোপন করে স্টালিন একজন স্বৈরশাসক হিসাবে দেশ পরিচালনা শুরু করে। স্টালিন দেশকে অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরিত করতে শিল্পায়নের প্রতি বিশেষ গুরুত্ব দেন। তবে সে সময় আনুমানিক 18 মিলিয়ন সোভিয়েত নাগরিককে জোরপূর্বক গোলাক লেবার শিবিরে আটকে রাখা হয়। সমাজতন্ত্রে উৎপাদিত ফসল রাষ্ট্রের সম্পত্তি, তাই নিজেদের উৎপাদিত ফসল থাকার পরেও কৃষি শ্রমিকরা পর্যাপ্ত খাবার পেত না। ফলে মানবসৃষ্ট দুর্ভিক্ষে প্রায় 10 লাখ মানুষের মৃত্যু হয়। 1936 থেকে 1938 সালে স্টালিন গ্রেট পার্স অভিযান পরিচালনা করেন, যে অভিযানে সমাজতন্ত্র বিরোধী অনেক নেতা ও বুদ্ধিজীবীদের ফাঁসিতে ঝুলানোর পাশাপাশি নির্বাসিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1939 সালের 23 আগস্ট স্টালিন হিটলারের সাথে অনাক্রমণ শান্তি চুক্তি করলেও 1941 সালের 22 জুন হিটলার চুক্তি ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করে। সেই সময় স্টালিন লাখ লাখ সৈন্যকে মৃত্যুমুখে পাঠিয়ে হলেও নাৎসি আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্টালিন সরকার বিশ্বের অন্যান্য দেশে সমাজতান্ত্রিক বিপ্লবে অর্থায়ন করতে শুরু করে।
এর ফলে পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ে সোভিয়েত ইউনিয়ন। 1953 সালে জোসেফ স্টালিন মারা গেলে তাকে জাতীয় বীরের স্বীকৃতি দেওয়া হয়। এরপর সে বছরই পরপর দুইজন স্টালিনপন্থী রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসে, কিন্তু তাদেরকে অপসারণ করে ক্ষমতায় আসেন নিকিতা ক্রুশ্চেভ। তিনি খোলাখুলিভাবে স্টালিনের কিছু নীতির সমালোচনা করেন এবং কমিউনিস্ট পার্টির সংস্কার আন্দোলন শুরু করেন, যা ডিস্টালিনাইজেশন নামে পরিচিত। ক্রুশ্চেভ সোভিয়েত গোপন পুলিশের ক্ষমতায় হ্রাস করার পাশাপাশি কঠোর শ্রমশিবির বন্ধ করেন। ক্রুশ্চেভ রাষ্ট্রপ্রধান থাকাকালীন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার স্নায়ুযুদ্ধ চলমান ছিল। 1957 সালের অক্টোবরের শুরুতে সোভিয়েতরা স্পুটনিক উৎক্ষেপণ করে, যা পৃথিবীর কক্ষপথে প্রথম মানবসৃষ্ট উপগ্রহ। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিশাল মহাকাশ কর্মসূচি শুরু করে, যা সোভিয়েতদের ব্যয়বহুল গবেষণা এবং উন্নয়ন চালিয়ে যেতে বাধ্য করেছিল। এই ব্যয়বহুল স্পেস রেস দুটি পরাশক্তির মধ্যে শীতল যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা অন্য পর্যায়ে নিয়ে যায়। সমাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য নিকিতা ক্রুশ্চেভ পূর্ব জার্মানির বাসিন্দাদের পশ্চিম জার্মানিতে পালিয়ে যাওয়া বন্ধ করতে বার্লিন প্রাচীর নির্মাণ করার অনুমতি দেন। ক্রুশ্চেভের সময় সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনা ছিল কিউবার মিসাইল ক্রাইসিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডির কূটনৈতিক তৎপরতায় সেবার একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের হাত থেকে বেঁচে যায় পৃথিবী। যুক্তরাষ্ট্রের সাথে মিসাইল ক্রাইসিসের পাশাপাশি তার সময়ে চীনের সাথে সম্পর্ক শীতল হয়ে যায়। 1964 সালে জর্জিয়াতে নিকিতা ক্রুশ্চেভ যখন ছুটি কাটাচ্ছিলেন, সেখান থেকে তাকে রাশিয়াতে ফিরিয়ে এনে জোরপূর্বক পদত্যাগ করানো হয় এবং সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান হন লিওনিড ব্রেজনেভ। এর পরপরই ইরা অফ স্ট্যাগনেশন বা স্থবিরতার যুগে প্রবেশ করে সোভিয়েত ইউনিয়ন। এই স্থবিরতার অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লিওনিড ব্রেজনেভের শাসনামলে বাস্তবায়িত কিছু অর্থনৈতিক, সামাজিক ও সামরিক সিদ্ধান্ত। সে সময় মহাকাশ অভিযান ও সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলতে বেপরোয়া হয়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন। ফলে সোভিয়েত শিল্প কারখানাগুলোতে উৎপাদনের 70% হতো সামরিক সরঞ্জাম। এ সময় অন্যান্য শিল্প উৎপাদন ঘাটতি দেখা দেয়। সাধারণ মানুষের জীবনযাপনের দিকে দৃষ্টিপাত না করে ব্রেজনেভ স্নায়ুযুদ্ধে মেতে ওঠে। স্নায়ুযুদ্ধের ফলে পশ্চিমারা একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। ফলে তেল গ্যাস রপ্তানি নির্ভর সোভিয়েতের অর্থনীতি ভঙ্গুর হতে থাকে। অত্যাচারী কমিউনিস্ট শাসন, অর্থনৈতিক দুরবস্থা এবং কমিউনিস্ট নেতাদের দুর্নীতি বৃদ্ধি পেতে থাকে। ফলে দরিদ্ররা আরও দরিদ্র হতে থাকে, সেই সাথে বৃদ্ধি পায় জন অসন্তোষ ও আন্দোলন। এতে করে তরুণ সোভিয়েতরা ক্রমেই কমিউনিস্ট মতাদর্শের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। তারা সংস্কারের দাবি করে বছরের পর বছর ধরে অর্থনৈতিক স্থবিরতায় থাকা সোভিয়েত ইউনিয়নকে ভিতর থেকে অচল করে দেয়। সোভিয়েত অর্থনীতি গুণে ধরা এক অর্থনীতিতে পরিণত হয়, যাকে স্পর্শ করলেই ভেঙে যাবে। এমন পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপ্রধান গর্বাচেভ ক্ষমতায় এসে সোভিয়েত ইউনিয়নকে সংস্কারের গুরুত্ব উপলব্ধি করে দুইটি সংস্কার নীতি গ্রহণ করেছিল। প্রথমটির নাম ছিল গ্লাসনস্ট, যার অর্থ স্বচ্ছতা। ফলে সোভিয়েত নাগরিকরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রেই স্বাধীনতা ও মুক্ত আলোচনার অধিকার পায়। এছাড়া কমিউনিস্ট পার্টির একনায়কতন্ত্রের অবসানের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার ও কমিউনিস্ট পার্টির বাইরে গিয়ে দল গঠন ও নির্বাচনের অধিকার প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় নীতিটির নাম ছিল পেরেস্ট্রাইকা বা পুনর্গঠন। এটা ছিল সরকার নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা, যার লক্ষ্য ছিল সম্পত্তিতে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠা করা। নতুন নীতি অনুযায়ী সোভিয়েত ইউনিয়নকে অনেকটা বর্তমান চীনের মতো ক্যাপিটালিজম এবং কমিউনিজমের সংমিশ্রণে তৈরি করতে চেয়েছিলেন। এই গ্লাসনস্ট ও পেরেস্ট্রাইকা নীতি গ্রহণের পর হিতে বিপরীত হয়ে যায়। সোভিয়েতের জনগণ ধীরে ধীরে কমিউনিজমের দ্বারা থেকে বেরিয়ে আসার জন্য আন্দোলন শুরু করে। 1989 সালে বেলভেট বিপ্লবের মাধ্যমে পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, হাঙ্গেরি এবং বুলগেরিয়া কমিউনিজমের বিলুপ্তি ঘটায় এবং প্রতিষ্ঠা করে গণতন্ত্র। সে বছরের 9 নভেম্বর গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক বা পূর্ব পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন দেয়াল ভেঙে দুই জার্মানি এক হয়ে যায় এবং গণতন্ত্র কায়েম করে। 1991 সালের আগস্ট মাসে একদল চরমপন্থী কমিউনিস্ট পার্টির সদস্য গর্বাচেভের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে, কিন্তু চরমপন্থীদের এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায়। 1991 সালের 21 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের 12টি প্রজাতন্ত্রের মধ্যে জর্জিয়া ছাড়া বাকি 11টির প্রতিনিধিরা
আলমা-আতা প্রটোকল চুক্তির মাধ্যমে ঘোষণা দেয় যে তারা আর সোভিয়েত ইউনিয়নে থাকবে না। অন্যদিকে লাটভিয়া, লিথুয়ানিয়া এবং ইস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রের আলাদা হয়ে যাওয়া দেখে গর্বাচেভ বুঝতে পারেন প্রকৃতপক্ষে সোভিয়েত ইউনিয়ন সব ধরনের প্রয়োজনীয়তা হারিয়েছে। 1991 সালের 25 ডিসেম্বর শেষবারের মতো মস্কোর ক্রেমলিনে সোভিয়েত ইউনিয়নের পতাকা উড়ে। সেদিনই সন্ধ্যা 7:02 সোভিয়েত পতাকা নামিয়ে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়। এরপরই গর্বাচেভ পদত্যাগ করেন। এভাবেই 70 বছর ধরে রাজত্ব করা বিশ্বশক্তি সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে স্নায়ুযুদ্ধের অবসান হয় এবং বিশ্বের একক ও একচ্ছত্র পরাশক্তি হিসাবে আমেরিকার অবস্থান আরও শক্তিশালী হয়। আয়তনে ইউরোপীয় ইউনিয়নের চেয়ে দ্বিগুণ বড় এই দেশটিতে একটা সময় ছিল ব্রিটিশ কলোনি। 1776 সালের 4 জুলাই আটলান্টিক সমুদ্রের উপকূলের 11 লক্ষ বর্গ কিলোমিটারের 13টি ব্রিটিশ কলোনির স্বাধীনতা ঘোষণা এবং সংযুক্তির মধ্য দিয়ে জন্ম হয়েছিল ইউনাইটেড কলোনিস অফ আমেরিকার। 1783 সালে ব্রিটেনের বিরুদ্ধে ফ্রান্সের সহযোগিতা নিয়ে যুদ্ধে জয়লাভ করা আমেরিকা কিভাবে বিশ্ব সুপার পাওয়ারে পরিণত হলো সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইতিহাসে আমরা চ্যানেলের এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিও ভালো লাগলে ইতিহাসে আমরা সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখতে চাইলে ইতিহাসে আমরা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন।